আসসালামু আলাইকুম সবাইকে। শুরুতে আমি আমার পরিচয়টা দিচ্ছি, এটা দেওয়া দরকার আছে, নয়তো দিতাম না। আমার নাম মোহাম্মদ মিলন ইসলাম। আমার বাসা গ্রামের বাসা মেহেরপুর, ফ্যামিলি সহ থাকি ঢাকাতে। পড়াশোনা করি চট্টগ্রামে। আমার ইনস্টিটিউটের নাম হলো ফরেস্ট্রি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট। আপনাদেরকে আজকে আমি কিছু কথা শেয়ার করতে চাই। আমার লাইফে ঘটে যাওয়া লাস্ট 6 দিনের ঘটনা এটা। আসলে আমি এইভাবে কখনো যে ভিডিও বানায় আপনাদের সামনে এসে কথা বলবো, এই জিনিসটা আমি কখনো চাই নাই। কিন্তু কিছু জিনিস না আপনার বলা উচিত, যাতে অন্য কেউ এই বিষয়গুলো থেকে ইন্সপায়ার হয়ে অনেক কিছু করতে পারে। হ্যাঁ, আমি আপনাকে বলি, প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু একটা অন্তর্নিহিত শক্তি আছে। হ্যাঁ, মানে সবাই সেটা শো করতে পারে না। এটার কারণ কি? আমাদের আশেপাশে সাপোর্টের অভাব। আমার মনে হয়, আমার নিজের দেখা অনেক ছেলেকে দেখছি, বন্ধু বান্ধব, ছোট ভাই, মানে অনেক মানুষের সাথে তো লাইফে মিশছি। হ্যাঁ, তো এখান থেকে একটা ট্যালেন্ট আছে। হ্যাঁ, তারা সেগুলা হয়তো সাপোর্টের অভাবে প্রকাশ করতে পারে না। এই যে আজকে বাংলাদেশ স্বাধীন, আমরা দেখছি পুরো বাংলাদেশের 6 জন সমন্বয়কের ভূমিকা। হ্যাঁ, এই 6 জন কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষ ছিল। ওরা কি করছে, একটু সাহস যোগায় যা সামনে চলে আসছে। দ্যাটস ওয়াই কিন্তু তারা কিন্তু এখন আমাদের কাছে হিরো। হ্যাঁ, আপনি নিজেও কিন্তু হিরো হতে পারেন, আপনার কোনো কিচ্ছু থাকা লাগবে না, বিলিভ মি। আমার আম্মু কোনো রকম একটা চাকরি করে। হ্যাঁ, আমার বাবা নাই। আমার লাইফে এরকম মেমোরিজও আছে, আমি আমার আম্মুর পড়াশোনা খরচ ক্যারি করতে গিয়ে হিমশিম খাইছে। সেই সময় আমি কখনো টিউশনি বা পার্ট টাইম জব করে নিজের স্টাডি আমি কিন্তু কন্টিনিউ করে গেছি। এবার আসি আসল কথায়। হ্যাঁ, এতক্ষণ তো আমার সম্বন্ধে কিছু কথা বললাম আপনাদের। আসল কথা হলো এটা যে, দেখুন, এই যে আমরা কিন্তু সবাই ফেসবুকে কিংবা খবরের চ্যানেলে দেখছি পুরা বাংলাদেশে বন্যার কি অবস্থা। এটার জন্য যদিও আমরা সবাই জানি দায়ী, আমি আপনি সবাই জানি যে এটার জন্য দায়ী ইন্ডিয়া। ইন্ডিয়া যদি চাইতো আমাদের মানে আমাদের দেশে এত বড় সমস্যা কখনো হইতো না। তো এখানে আপনাদেরকে শুরুর দিকে আসি। হ্যাঁ, গত 23 তারিখ মানে 24 তারিখের ঘটনা থেকে শুরু করি। 24 তারিখে ফরেস্ট্রি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে মানে আমাদের ক্যাম্পাসের ছাত্রদের কিছু বিষয়ে মানে বৈষম্য ছিল, যেমন ছাত্রদের অধিকার নিশ্চিত করা ছিল না। এখানে আমরা পড়ি, আপনারা হয়তো জানেন না, পুরা বাংলাদেশের ভিতরে ফরেস্ট্রি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট একটাই আছে, যেখানে পরিবেশ, জঙ্গল, বন্যপ্রাণী এসব সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ইভেন বাংলাদেশে যত ফরেস্টার আছে, বনকর্মী, সব আমাদের ইনস্টিটিউট থেকে বের হয়ে তারা কাজ করতেছে দেশের জন্য, বনজ সম্পদ রক্ষার্থে কাজ করতেছে। তো এখানে যে ছাত্রগুলা পড়ে তারা সবাই বাংলাদেশের তুলনামূলক ইকোনমিতে একটা সরকারকে ভালো রাজস্ব দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে। তো এখানকার ছাত্রদের যদি পড়াশোনার পরিবেশ ওইভাবে সুস্থ সবল না থাকে, তাহলে কিন্তু পড়াশোনা করতে পারে না। এর আগে আমাদের ক্যাম্পাসে অনেক ছাত্রই এইসব অন্যায়ের শিকার হয়েছে, কিন্তু কেউ মুখ খোলেনি। ফাইনালি আমরা মুখ খুলছিলাম ছাত্রদের বিরুদ্ধে। তো সেদিন অনেক বড় ধরনের একটা আন্দোলন করি, নিউজ টিউজ হয়। তো সবশেষে স্যাররা আমাদের দাবি মেনে নেয়, ওখানে নেতৃত্ব দিছিলাম। তো সেদিন খুব টায়ার্ড ছিলাম, আর আমাদের পরীক্ষাও কিন্তু চলতেছে, আমরা পরীক্ষা স্থগিত করে আন্দোলন করছিলাম। তো পরে স্যাররা দাবি না মেনে নেওয়াতে পরীক্ষা আবার কন্টিনিউ হয়। তো এর ভিতরে হয়েছে কি, আপনারা জানেন যে বন্যা হয়েছিল 25 তারিখে, এর আশেপাশেই, এক্স্যাক্টলি আমার মনে নেই সব কিছু। আর এই বন্যার ভিতরে হয় কি, আমাদের ফেনীতে ফাজিলপুর মানে ইয়েতে এলাকার নাম ফাজিলপুর, গ্রামের নাম শিবপুর। হ্যাঁ, তো আমার একটা ব্যাচমেট পড়ে, ওর ফ্যামিলি, লাস্ট আমি যখন কথা বলছিলাম আন্দোলনের আগের দিন, ও বলতেছে ওর ফ্যামিলির নাকি ও কোনো খোঁজ খবর পায় নাই। হ্যাঁ, এখন পর্যন্ত তাদের সাথে কন্ট্যাক্ট হয়নি। লাস্ট যখন কথা হয়েছে, জানে যে একটা বাসার দোতলার উপরে রেস্ট নিতেছে। ঠিক আছে, তো ওখানের অবস্থা প্রথম পর্যায়ে এতটা বাজে ছিল যে ওখানে
ওর ফ্যামিলি লাস্ট 36 মানে 44 ঘন্টা পর্যন্ত না খেয়েছিল। দেন আমি যখন ঘটনা শুনলাম, শোনার পর সত্যি বলতে নিজের ভিতরে খুব খারাপ লাগতেছিল। যে আন্দোলনের পরবর্তী দিন ছিল শুক্রবারে আমি নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এসে আমার ওই ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম যে, বন্ধু তোর ফ্যামিলির কোনো খোঁজ খবর পাইছোস? সে তখনও বলে যে, না মামা, এখন পর্যন্ত তাদের কাছে খাবার টাবার কোনো কিচ্ছু পৌঁছায়নি, লাস্ট 2 দিন ধরে না খেয়ে আছে। তো এটা শোনার পর ভাই আমি সত্যি বলতে মানে ওই দিন আমি আফসোস করতেছিলাম যে আমার ব্যাকগ্রাউন্ডে আমি কেন বড় লোক হইলাম না। ফেসবুকে এরকম ভয়াবহ অবস্থা দেখে আসলে নিজ থেকে কোনো কিছু করতে পারতেছি না। এই জিনিসগুলো নিয়ে থিঙ্ক করতে করতে মাথায় একটা আইডিয়া আসলো যে দেখে একটা ডোনেশন বক্স তৈরি করি, আমাকে কেউ সাহায্য করুক বা না করুক, আমার ক্যাম্পাসে কেউ সাপোর্ট করুক বা না করুক, আমি একাই বের হব। তো ওই দিন 2টার দিকে আমি ডোনেশন বক্স রেডি করলাম কিছু লেখালেখি করে, আপনারা হয়তো ফেসবুকে দেখছেন আমার স্টোরিতে। তো দেন আমি বের হয়ে পড়লাম। বের হওয়ার সময় আমার বেশ কয়টা ব্যাচমেট আমাকে হেল্প করে। ওরা বলে যে, মামা তাহলে আমরাও আরেকটা বক্স বানাই দিই, চল আমরা বের হই। তো বিষয়টা খুব ভালো লাগলো যে আমার একার উদ্যোগে একটা সাপোর্ট পেলাম। তো 2টা গ্রুপ হয়ে আমরা বের হইলাম। প্রথম দিন আমাদের ফান্ডে প্রায় 15,000 প্লাস টাকা ওঠে। এই টাকাটা নিয়ে আমি আমার ওই ফ্রেন্ডকে বললাম যে, দোস্ত পরীক্ষা যেহেতু একদিন পরে থেকে শুরু হচ্ছে, তুই তোর ফ্যামিলির কাছে যেভাবেই হোক যাওয়ার ব্যবস্থা কর। মানে এখান থেকে এই যে এই টাকাটা দিচ্ছি, খাবার টাবার কিনে, যেহেতু তোর এলাকা, তুই ভালো বুঝবি তোর বাসা কোন দিকে। কারণ বন্যার পানিতে আপনারা দেখছেন সব দিকে সমান হয়ে গেছে। হ্যাঁ, সমান হয়ে যাওয়ার পর মানে কোনোভাবে বোঝার অবস্থা নেই কোন গ্রাম কোনটা, ঠিক আছে, এত পরিমাণ পানি। তো আমি বললাম যে তুই সাথে যা, গিয়ে নিজের ফ্যামিলিটাকে আগে সেভ কর, টাকা পয়সা যা লাগে আমরা এটা নিয়ে আপাতত তোরা রওনা দে, পরবর্তীতে আমরা আবার ডোনেশন বক্সে টাকা তুলে তোকে আমরা পাঠাবো। আর বলে রাখা ভালো, শুধুমাত্র আমার ফ্রেন্ডের ফ্যামিলি না, ওর বাসার আশেপাশে প্রায় 50 জন একটা বাসার দোতলা প্লাস টাওয়ারে আশ্রয় নিছিল। মানে ওদের তো মনে করেন বাসার 1 তলা পর্যন্ত 1.5 তলা পর্যন্ত পানি উঠে পড়ছে। তাহলে উচ্চতাটা বুঝে নেন কত মানে কি ভয়ঙ্কর অবস্থা সেটা। তো আমার বন্ধুরা পরের দিন যায়, ফাইনালি ওরা সাবধানে এখান থেকে আমাদের 5টা ফ্রেন্ড সার্কেলের একটা টিম পাঠাই আমরা। আর এখানে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে কর্মরত সমস্ত পর্যায়ের সিনিয়র ভাই থেকে শুরু করে স্যার পর্যন্ত সবাইকে। কারণ তারা ওই দিনকে, যেদিন আমার বন্ধুর ফ্যামিলিকে উদ্ধার করতে যাওয়া হয়, ওই দিনকে রাতে ফরেস্ট অ্যাসোসিয়েশন থেকে প্রায় 500 মানুষের ত্রাণের ব্যবস্থা করা হয়। তো সেইগুলা নিয়ে ট্রাকের সাথে আমাদের ফ্রেন্ড সার্কেল সহ 6 জনের একটা টিম যায় বন্যা কবলিত মানুষকে সাহায্য করার জন্য। ওখানে যাদের ত্রাণ দরকার ছিল তাদেরকে ত্রাণ পৌঁছায় দেয়। এবং সবশেষে দীর্ঘ 5-6 ঘন্টা অভিযানের পর আমার বন্ধুর পরিবার ও তার আশেপাশের থাকা মানুষগুলা পর্যন্ত ত্রাণ পৌঁছায় এবং তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়। তো এরপর সেকেন্ড দিন আমাদের পরীক্ষা ছিল। পরীক্ষাটা দিয়ে এসেই মনে করেন আমি আবার ওই যে ডোনেশন বক্স নিয়ে বের হয়েছি। আর ওই দিনকে একটা মজার ব্যাপার বলি, ফার্স্টে আমরা 2টা গ্রুপ হয়েছিলাম। তো ক্যাম্পাসে পরবর্তীতে জুনিয়ররা খুবই উৎসাহী হয় যে সিনিয়র ভাই একটা উদ্যোগ নিছে, খুব ভালো। তো ওরা খুব বড় ধরনের ভূমিকা পালন করে। ওরা সবাই বলে যে ভাই আমরা আপনাদের সাথে যাব। তো পরের দিন আমরা 4টা গ্রুপ হয়ে বের হই। তো ওই দিনও আমাদের ডোনেশনে মানে ক্যাম্পিংয়ে প্রায় 30,000 প্লাস টাকা ওঠে। তো এরপর কি হয়, পরের দিন আমাদের এক্সাম। বিলিভ করবেন না, আমি এরকম বন্যা কবলিত এলাকায় ফার্স্ট টাইম গেলাম। মানে এর আগে শুধু খবরে দেখছি অথবা নিউজে মানে ফেসবুকে দেখছি বন্যা কবলিত এলাকা কেমন হয়। সচক্ষে দেখলাম যে বন্যা হলে আসলে মানুষের কি কি সমস্যা হয় বা হতে পারে, ওখানকার মানুষের জীবনগুলো কতটা দুর্বিষহ হয়, এই জিনিসগুলো নিজের চোখে এক্সপ্লোর করার জন্য আমি গেছিলাম, যাতে নেক্সট টাইম এই ধরনের সমস্যাতে আমি আরও ভালো পদক্ষেপ নিতে পারি, মানে ওদের জন্য কিছু করতে পারি যেটা ইজিলি আমি করতে পারবো। এই সমস্ত উদ্দেশ্য নিয়ে হ্যাঁ আপনারা হয়তো সমালোচনা করতে পারেন, ভাই এখানে দেখার কি আছে, এটা তো আর ঘোরাঘুরির মতো কোনো জায়গা না।
বিষয় হোক বা ভালো বিষয় হোক, এগুলোর অনেকগুলো দিক আছে। এখন যে যেভাবে দেখে, আপনারা যেভাবে দেখেন ভাই, এটা নিয়ে আমার কোনো চিন্তা নেই, কিন্তু আমি আমার দেখার দৃষ্টিটা বলতেছি আর কি, যে আমি ওখানে গেছিলাম যাতে নেক্সট টাইম এই ধরনের কোনো ইনসিডেন্ট বাংলাদেশে যদি ঘটে, যেহেতু বাংলাদেশ নদীমাতৃক দেশ, প্রত্যেক বছরই আমরা দেখি বন্যায় কোনো না কোনো এলাকা প্লাবিত হচ্ছে। তো সেখানে গিয়ে যাতে একটা ভালো পদক্ষেপ সব কিছু সুন্দরভাবে করতে পারি, এই আইডিয়াটা নেওয়ার জন্য আমি ওখানে সশরীরে যাই। একটু ভয় তো অবশ্যই কাজ করছিল, যে সাঁতার জানি না, লাইফ জ্যাকেট নেই, কি হবে না হবে, এত কিছু না ভেবে আমি চলে যাই। তো যাওয়ার পর ভাই আপনাদেরকে বলি যে আমি যেসব দৃশ্যগুলো দেখছি, বোট নিয়ে মনে করেন একটা এলাকায় আমি ত্রাণ দিতে যাচ্ছি, এমন একটা অবস্থা এখানে, মানে সড়কগুলো তো সবই ঢেকে গেছে, সড়কে যাওয়ার কোনো ওয়ে নাই, বোট নিয়ে যে যাব সেই ব্যবস্থাটাও নাই। মানে বোট মাঝে মাঝে ওই যে সড়কগুলো আছে, আমি যে এলাকায় নির্দিষ্ট এলাকায় যাব, ওই এলাকার মাঝখান দিয়ে যে, মানে নদীর মাঝখান দিয়ে যে সড়ক আছে, মানে নদী তো অ্যাকচুয়ালি না, সবই তো ফসলি জমি ছিল, বন্যার পানিতে মনে হচ্ছে যেন সবই নদী হয়ে গেছে। হ্যাঁ, এখানে তো আমাদের বোট মনে করেন ওই যে নির্দিষ্ট এলাকায় যাওয়ার জন্য, যেখানে অসহায় মানুষের সংখ্যা বেশি, মানে ত্রাণ পৌঁছাইতে সমস্যা। আসলেই আমি নিজে যেটা দেখলাম যে ওখানে বোট পৌঁছাইতেই পারে না, বোট যাইতেই পারে না, তো ত্রাণ কিভাবে পৌঁছাবে। তো যাই হোক, আমরা ওখান থেকে ত্রাণের বোট এক জায়গায় রেখে ওখান থেকে হেঁটে গিয়ে ত্রাণ দিই, সবই আপনারা ভিডিওতে দেখতে পাবেন। এই ঘটনা আমি না বলি, মূল বিষয়গুলো বলি। হ্যাঁ, এই ভিডিওটা বানানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আমার কিন্তু পরিবার অত স্বাবলম্বী না, কিন্তু আমার কাছে কোনো কিছু নেই, বিশ্বাস করবেন না। এই যে ডোনেশন উঠাইছে, এই ডোনেশন বক্সে আমার পার্সোনাল টাকা মাত্র 30 টাকা আছে, বাদ বাকি সব মানুষ দিছে। আমি ভালো কাজের জাস্ট একটা উদ্যোগ নিছি, আর কিছু মানুষের সাপোর্ট পাইছি, ওরা আমার পিছে ছিল। তাই কিন্তু কিছু না পারলেও অ্যাটলিস্ট কিছু তো করছি নিজের জায়গা থেকে। তো আমি এটাই বলতে চাচ্ছি যে আপনি কিন্তু নিজেই একটা ব্যাটেল। আপনি যদি ওরকমভাবে মানুষকে বোঝাইতে সক্ষম হন, আপনি একাই একজন হিরোর সমান, মানে একাই একজন সৈন্য, মানে সৈন্যের একটা সাম্রাজ্যের সৈন্যের সমান। আপনার ভিতরে অন্তর্নিহিত যে শক্তি আছে ভাই, মানুষের পাশে দাঁড়ানোর জন্য কোনো কিচ্ছু লাগে না, জাস্ট আপনার একটুখানি মানে একটা সুন্দর একটা সেন্স, পরিষ্কার একটা সেন্স লাগবে। হ্যাঁ, সুন্দর একটা মেন্টালিটি লাগবে, তাহলে এভরিথিং সম্ভব। ঠিক আছে, আমি এটা মনে করি। আর ভাই এখন না, মানে আপনার ভিতরে যে জিনিসটা আছে, আপনি যদি সে জিনিসটা বাইরে না নিয়ে আসেন, তাহলে ভিতরেই থাকবে। আস্তে আস্তে না সেই ব্যাপারগুলো, যে আপনার কিছু করার শক্তি কিংবা কিছু নিয়ে চিন্তাভাবনা করার, যে চিন্তাভাবনা করে পদক্ষেপ নেবেন, সেই শক্তিটা একসময় আপনার ভিতর থেকে হারিয়ে যাবে। তাই চেষ্টা করবেন সবসময় যে ইনস্ট্যান্ট আপনার সামনে কোনো সিচুয়েশন ঘটলে সেই সিচুয়েশনটা কিভাবে সলভ করা যায়, হোক সেটা আপনার সাথে কিংবা আপনার বন্ধুর সাথে কিংবা আননোন কারোর সাথে। হ্যাঁ, আমরা যদি এইভাবে জাগ্রত হই, বিলিভ করেন ভাই, বাংলাদেশে কোনো মানুষ কোনো ধরনের সমস্যাই ফেস করবে না। হ্যাঁ, ভিডিওটা বানানোর উদ্দেশ্য মূলত এটাই ছিল। হ্যাঁ, মানে সারমর্ম এটাই ছিল যে একটা মানুষকে মোটিভেট করা। ভাই, আমরা এই যে দ্বিতীয় দিনের মতো বন্যা কবলিত মানুষের ত্রাণ সহযোগিতার জন্য আসছি। আসলে এখানে আসার পর আমাদের বেশ কিছু সমস্যা হয়। এই যে আমাদের বোট আটকায়ে যায়, মাঝখানে একটা রাস্তা আছে, রাস্তা আর পার হইতে পারে না। এই রাস্তাটা পার হইলে দেখা যাচ্ছে ওই পাশে আমরা ত্রাণগুলো নিয়ে অনেকগুলো মানুষের কাছে পৌঁছাই দিতে পারি। এরকম অনেকজনেরই এরকম হইতেছে, মানে বোট শুধুমাত্র রাস্তা ক্রস করতে পারতেছে না বলে ত্রাণ দিতে পারতেছে না। হ্যাঁ, তো গাইস, এই হলো অবস্থা। তার উপর কালকে আমার 2টা প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, পরীক্ষার মাঝেই চলে আসছিলাম। মানে বিষয়টা হয়েছে কি, আমি আপনাদের একটুখানি বলি যে আমাদের বিষয়টা হচ্ছে এই যে পিছন সাইডে আমাদের বোট, আমরা দাঁড়াই আছি যে এখান থেকে কোনো একটা ব্যবস্থা করা যায় নাকি। আপনার এখানে বিষয়টা হয়েছে, সমস্যাটা হয়েছে এক জায়গায়, যে
এখানে আমাদের এই যে আমরা যে জায়গায় আসি এখানে মাঝখানে একটা রাস্তা আছে, এই রাস্তাটা 1 হাঁটু পানি, দ্যাটস ওয়াই বোটটা আর মানে আমরা পার করতে পারতেছি না। এই যে দেখুন আমাদের বোটের কি অবস্থা, বোট এই জায়গাটায় দাঁড়ায় আছি, এখান থেকে কোনোভাবে যদি ট্রানগুলো আমরা পাস করতে পারি সেই ব্যবস্থা করার চেষ্টা করতেছি, জানি না কতদূর কি পারবো। সবাই আমাদের জন্য এখানে প্রথম যখন পানি বন্যায় উঠছিল কতদূর পানি উঠছিল? আমার মাথার আরো অনেক উপরে পানি উঠছিল, তাই তো? মানে এখানেই এরকম পানি ছিল? আচ্ছা, তোমরা প্রথম কয়দিন না খেয়েছিল? মানে ত্রাণ মানুষের সাহায্য আসতে লেট হয়েছিল বলতে তোমার এই যে এখন যেমন কম বেশি সবাই ত্রাণ নিয়ে আসতেছে, বাট প্রথম 2 দিন তোমাদের এখানে কেউ আসে নাই? আচ্ছা, খুব কষ্ট করছে তাহলে। যে বন্যা যখন পানি উঠছে তোমাদের বাসা কি ডুবে গেছে? ডুবে গেছে। আচ্ছা আচ্ছা, এখন কি বাসায় একটু পানি নামছে? এখন আমাদের বাসায় 1 কোমর আছে। 1 কোমর পানি? তাহলে তো অনেক কষ্ট করতেছো। আমরা সাদি। বাসায় পর্যাপ্ত খাবার আছে তোমাদের? আছে। আচ্ছা আচ্ছা, এই হলো অবস্থা। তুমি কোন ক্লাসে পড়ো? 5 এ। ক্লাস 5 এ? জি। আচ্ছা, তো যেদিন বন্যা হয়েছিল অনেক পানি, মানে তোমাদের বাসা যখন ডুবে গেছিল কোথায় ছিল তোমরা? সাদে। সাদে ছিল? জি। আচ্ছা, ঠিক আছে। তো এখন তোমাদের এলাকার অবস্থা কি? মানুষ মোটামুটি ভালো আছে? জি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, তোমার নামটা কি? সাদমান। সাদমান? জি। খুব সুন্দর নাম। ওকে। এই যে ত্রাণ মানুষের কাছে কিভাবে পৌঁছায় দেওয়া হয়েছে দেখেন, এই খাবারটুকু পৌঁছানোর জন্য কত পরিশ্রম করা লাগতেছে। এতটুকু খাবার বললে হবে না, আসলে অনেক দামি এই মুহূর্তে কিছু মানুষের জন্য। হয়তো আপনার কাছে কোনো কিছুই না, দেখে সামান্য প্যাকেট মনে হয়েছে, বাট এই প্যাকেটটুকু পাওয়ার জন্য মানুষ কিভাবে সার্ভাইভ করতেছে দেখেন। আগের অনেক অসহায় মাথার চলে কান দুটো নিজের অসহায় দাবি করতেছে ভাই, এই অসহায় ব্যক্তিরা দেখে চলতেন না ভাই, দয়া করে ভাই। পরের দিন সেকেন্ড দিন যখন আমরা আসবো প্ল্যান করলাম, আমাদের কালকে একটা পরীক্ষা ছিল, কালকে পরীক্ষা না থাকলে কালকেই আসতাম। কালকে পরীক্ষা শেষ করছি, আজকে ছুটি ছিল, তো এই ছুটির গ্যাপে আমরা চলে আসছি। ফেসবুকে আপনার এই যে এই ত্রাণ কর্মসূচি, মানে এই বন্যা কবলিত মানুষগুলার কষ্ট দেখে, হ্যাঁ, সাঁতার না জানা সত্ত্বেও নিজে চলে আসছি এখানে তাদের পাশে থাকার জন্য, যে মনের ভিতরে একটা অ্যাটলিস্ট বলতে তো পারবো যে আমরা কিছু করছিলাম বন্যা কবলিত মানুষের জন্য, নিজের অবস্থান থেকে যতটুকু পারি। গাইস, আমাদের বোট নিয়ে যেতে পারি নাই বিধায় মাথায় করে ত্রাণ পৌঁছাই দিতেছি বিভিন্ন বাসায়। ইনশাল্লাহ সবাই যদি নিজ নিজ উদ্যোগে এতটা কষ্ট করে, আমাদের এই বন্যা কবলিত মানুষ আর খুব বেশি দিন তাদের কষ্ট করা লাগবে না ইনশাল্লাহ, আমি মনে করি। কি অবস্থা দেখুন আপনারা খালি একবার, মানে এই যে এই পাশটা দেখতেছেন আপনারা, কি মনে হচ্ছে নদী না? আমিও ফার্স্টে তাই ভাবছিলাম যে এটা নদী, কিন্তু না, এগুলো সবই ছিল ফসলের জমি। চারিদিকে শুধু পানি আর পানি, মাত্র আমাদের ত্রাণ কার্যক্রম শেষ হয়ে গেল। হ্যাঁ, খালি হয়ে গেছে। এখন আমরা সবাই চিরামের উদ্দেশ্যে ব্যাক করতেছি। সারাদিনে না জানি কয়বার ভিজছি আর কয়বার শুকাইছি। আর সত্যি বলতে গায়ে আমার পা খুব ব্যথা করতেছে, কারণ হচ্ছে আপনারা হয়তো কখনো 1 ভাজা পানির ভিতরে হাঁটার চেষ্টা করেন, যদি হাঁটতেন তাহলে বুঝতে পারতেন। ঠিক আছে, লাস্ট 4-5 ঘন্টা এরকম 1 ভাজা পানির ভিতরে হেঁটে হেঁটে আমরা মনে করেন ত্রাণ কর্মসূচি বিতরণ করছি আর কি। ভিডিওতে এতক্ষণ হয়তো অনেক কথাই বলছি, কিছু কথা হয়তো যৌক্তিক ছিল, কিছু কথা হয়তো অযৌক্তিক, তবে
সবশেষে এটা আমি বলতে চাই যে আমার সেলিব্রিটি হওয়ার ইচ্ছা নেই, তবে আমার কিছু কথা শুনে যদি কিছু মানুষ ইন্সপায়ার হয় বা মোটিভেট করতে পারি যে তারা এরকমটা যাতে না ভাবে যে তারা কিছু করতে পারবে না, তাদের পিছনে সাপোর্ট নাই, কোনো কিছু করতে পারবে না বা কোনো কিছু করার ইচ্ছে পোষণ করলে তাকে কে এগিয়ে দিবে বা কে সাহায্য করবে, এই এত দ্বিধাদ্বন্দ্বে না থাকে। কোনো কিছু করলে আপনি ভাই ভালো উদ্যোগ নিলে অবশ্যই আপনার পাশে অহরহ মানুষ এসে সাপোর্ট করবে, কারণ বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ অনেক মানবিক হয়ে গেছে একভাবে বলা যায়। ঠিক আছে, আমি এই দুর্যোগ না আসলে আমি বুঝতে পারতাম না আসলে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষগুলা কতটা মানবিক আচরণ করতেছে। আসলে এই জিনিসটা এখন বোঝা যায়। আপনাদের স্বচক্ষে দেখছেন আপনারা। আর অবশ্যই ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সমস্ত স্বেচ্ছাসেবী দল, ফাউন্ডেশন, ডোনেশন দেওয়া থেকে শুরু করে ত্রাণ পৌঁছাই দেওয়া পর্যন্ত তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই, স্যালুট। কারণ আমি স্বচক্ষে দেখছি ত্রাণ একটা ফ্যামিলি পর্যন্ত পৌঁছানো কতটা কষ্ট। যে দিতে যায় তাকেও অনেক কষ্ট করা লাগে এবং যে নিতে আসে তাকেও অনেক কষ্ট করা লাগে। মানে বন্যা কবলিত এলাকায় যে কি যে একটা বাজে সিচুয়েশন, যে অনেক সময় এরকমটাও দেখছি যে ত্রাণ পর্যাপ্ত আছে, খাবার টাবার সব কিছু আছে, কিন্তু প্রতিকূল পরিবেশের কারণে পৌঁছাইতে পারতেছে না। আর অবশ্যই করে ধন্যবাদ দেশবাসীকে, সাধারণ জনগণকে, আমার ক্যাম্পাসের জুনিয়রকে, কারণ তারা সবাই মিলে সহযোগিতা করছে বলেই কিন্তু এই যে এই সাহায্য কর্মসূচিটা হয়তো অনেক এগিয়ে যাচ্ছে। সবাই এইভাবে পাশে থাকুন। যে কোনো আপনারা সবাই মিলে এই দুর্যোগ কবলিত মানুষকে সাহায্য করছেন বলেই আজকে দুর্যোগ কবলিত হয়তো 100 জনের ভিতরে 100 জনই সাহায্য পেয়েছে এরকমটা বলতেছি না, বাট 90% মানুষ হয়তো এগিয়ে গেছে, বেঁচে আছে শুধুমাত্র আপনাদের সহযোগিতার জন্য। আপনারা যদি পাশে না দাঁড়াইতেন, মানবতার পরিচয় না দিতেন, তাহলে হয়তো আজকের দৃশ্যটা অন্য কিছু হতো। সকলকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। মানবতার জয় হোক।